স্বাগতম সবাইকে ইংলিশ লিটারেচার ভিডিও শুরুতেই সবাই আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম। আমি সাদ্দাম হোসেন রয়েছি আপনাদের সাথে। আপনারা যারা 18তম নিবন্ধন পরীক্ষার্থী আছেন, আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ই সনদ হাতে পেয়েছেন। এখন কথা হচ্ছে, যাদের এই ই সনদে ভুল রয়েছে, এখন তাদের করণীয় কী? তো মোস্ট অফ দ্য ক্যান্ডিডেটসের কিন্তু এই সমস্যা রয়েছে যে তাদের ভুল। তাহলে এই ভুলের ক্ষেত্রে আপনারা কি কি পদক্ষেপ গ্রহণ করবেন বা কি কি এখনও করণীয়, সেই বিষয় নিয়ে আলোচনা করব এবং কি ধরনের ভুল হলে কি কি পদক্ষেপ গ্রহণ করবেন। এখানে আপনাকে মনে রাখতে হবে যে আপনার সার্টিফিকেট, এনআইডি এবং আবেদন, অর্থাৎ আবেদন বলতে এখন যেহেতু ই সনদ হাতে পেয়েছেন, আমি এখন আবেদন না বলে ই সনদ বলবো, কারণ আবেদনে যা রয়েছে ই সনদেও তাই রয়েছে। তাহলে এবার আসি যে আপনাদের সকল শিক্ষাগত সার্টিফিকেট, এই সার্টিফিকেট, এনআইডি এবং ই সনদ, এই তিনটার তথ্য আপনারা মিলাই দেখবেন। এই তিনটার তথ্য যদি সেম থাকে তাহলে কোনো প্রবলেম নেই। এখন আপনার বাবার নামে মোহাম্মদ আছে কি নাই, আপনার বাবার আইডি বা মায়ের আইডিতে খাতুন আছে কি নাই, এগুলো দেখার কোনো প্রয়োজন নেই। আপনার এনআইডিতে আর সার্টিফিকেটে বা ই সার্টিফিকেটে কি আছে সেটা হচ্ছে বিষয়। এটা যদি ঠিক থাকে তাহলে আর কোনো ধরনের কোনো সমস্যা নেই। কিন্তু যদি ই সনদে ভুল থেকে থাকে তাহলে অবশ্যই সেটা কারেক্ট করতে হবে। আমি একটা গল্প আপনাদের মাঝে শেয়ার করি, তাহলে এই বিষয় সম্পর্কে একটা অভিজ্ঞতা আপনারা লাভ করবেন। তো গল্পটা হচ্ছে, গতকাল 18ই জুন 2025 খ্রিস্টাব্দ ছিল। গতকালকে 18তমদের ই সনদ প্রোভাইড করা হয়েছে। তো রাত 12টার দিকে আমাকে একজন মেসেজ করলো, মেবি সেটা লালমনিরহাট বা পটুয়াখালী বা কোথায় যেন বললো, আমি ভুলে গেছি এক্স্যাক্ট কোন জেলা থেকে বলছে। তো সে বলতেছে যে আমার যে এনআইডিতে আমার গ্রামের নাম ভুল আছে, কিন্তু আমার ই সনদ যেটা সেটাতে সঠিক আসছে। তো এখন উনি চাচ্ছে যে ই সনদটা এনআইডিতে যা আছে সেভাবে ই সনদটা করে নেবে, এই বিষয়টা উনি চাচ্ছিল। এই জন্য উনি ঢাকা যাবে, আমার থেকে পরামর্শ চাচ্ছে যে আমি ঢাকায় আসলে কখন গেলে ভালো হয় বা কীভাবে কী উপায়ে গেলে পারে আমি খুব সহজে কাজটা করতে পারবো। তো মেসেজটা দেখেই আমার কেমন যেন খটকা লাগলো যে সে কেন ই সনদ পরিবর্তন করবে বা কী। আমি তাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিলাম এবং যোগাযোগ করার জন্য বললাম। তো মুহূর্তেই সে হোয়াটসঅ্যাপে আমাকে নক করে ফোন দিল। পরে আমি তার কাছ থেকে ডিটেলস জানলাম এবং ডকুমেন্টস দেখলাম। পরে দেখলাম যে তার সার্টিফিকেট সমস্যা নেই, সার্টিফিকেট ঠিক আছে, এবং গ্রামের যে প্রশাসনিক একটা নাম থাকে বা ইউনিয়ন পরিষদ কর্তৃক নির্ধারিত যে একটা নাম বা উপজেলা প্রশাসন কর্তৃক যে নির্ধারিত একটা নাম, সেই নাম অনুসারে তার সনদ অর্থাৎ ই সনদ ঠিক আছে। কিন্তু সে যখন এনআইডি করার সময় সে ভুল তথ্য দেওয়ার কারণে এনআইডিতে ভুল তথ্য চলে আসছে, অর্থাৎ তার নাম যেটা, তার নামের পরে অন্য আর একটা নাম যুক্ত হয়ে গেছে, অর্থাৎ বাড়তি একটা নাম যুক্ত হয়ে গেছে যেটা হওয়ার কথা না। তার মানে এখানে তার এনআইডিতে ভুল আছে, কিন্তু সে কারেকশন করতে যাচ্ছে ই সনদ যেটা সঠিক রয়েছে। সে অলরেডি একটা কম্পিউটার দোকানে গিয়েছিল, যেহেতু তার স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা সেম এবং সেম ভুল হয়ে আছে, সে এই এনআইডিটা কারেকশন করবে। তো এনআইডি কারেকশনের জন্য সে যখন কম্পিউটারের দোকানে যাওয়ার পরে কম্পিউটারের দোকান থেকে দেখা যাচ্ছে বর্তমান ঠিকানা পরিবর্তনের জন্য যে আবেদনটা, অনলাইন আবেদন, সেখানে সে বর্তমান ঠিকানাটা চেঞ্জ করে তার সঠিকটা করতে পারছে, কিন্তু স্থায়ী ঠিকানাটা চেঞ্জ করা যাচ্ছে না অনলাইন থেকে। এবং কম্পিউটার দোকান থেকে তাকে পরামর্শ দিচ্ছে যে আপনি গিয়ে এই কাগজটাই পরিবর্তন করে নেন, এই সনদটা এনআইডি পরিবর্তন হবে না, এটা সম্ভব না কখনোই। এবং সে ফুললি এখন প্রিপারেশন নিয়েছে, সে ঢাকায় গিয়ে এই সনদ পরিবর্তন করবে। তো পরবর্তীতে আমার সাথে যখন যোগাযোগ করলো তখন আমি তাকে পরামর্শ দিলাম যে আপনার যেটা ভুল সেটা সংশোধন করবেন, যেটা সঠিক আছে সেটাকে তো আপনি আবার ভুল
করার কোনো প্রয়োজন নেই। আপনার এনআইডিতে সমস্যা, আপনি এনআইডিটা সংশোধন করে নেবেন। আপনার ই সনদটা তো সঠিক আছে, এখানে তো আপনার কোনো জটলা পাকাচ্ছে না, বা এখানে গণবিজ্ঞপ্তিতে আবেদন বা পরবর্তীতে ধাপগুলো নেই, কিন্তু আপনার কোনো ধরনের কোনো সমস্যা নেই, আপনার কাগজটা ঠিক থাকতেছে। কিন্তু এনআইডি যেহেতু একটা বাড়তি অংশ যোগ হয়েছে এবং এটার প্রমাণ রয়েছে, প্রশাসনিক একটা প্রমাণ রয়েছে, এবং এই ইউনিয়নে বা এই গ্রামে যত মানুষ বসবাস করে বা উপজেলায় যত মানুষ বসবাস করে বা বাংলাদেশে যত মানুষ বসবাস করে, সবার এই কাগজপত্র দেখলে আপনার সঠিক নামটাই বলবে যে হ্যাঁ এটা সঠিক, এবং এটা খুব সহজে আপনি চেঞ্জ করে নিতে পারবেন, সঠিকটা করে নিতে পারবেন। তাহলে আপনি এনআইডিটা পরিবর্তন করবেন। তখন আমি তাকে পরামর্শ দিলাম, আপনি অনলাইনে বর্তমান ঠিকানার পরিবর্তনের জন্য আবেদন করলেই এটা বর্তমান ঠিকানাটা পরিবর্তন হয়ে যাবে। আর স্থায়ী ঠিকানা অনলাইনে আবেদন হয় না, এটা আপনাকে ম্যানুয়ালি, মানে তাদের ফর্ম আছে, ফর্মে হার্ড কপিতে লিখে আপনাকে নির্ধারিত ফি দিয়ে আবেদন করতে হয়, এবং পরবর্তীতে নির্বাচন অফিস আপনার কাগজপত্র দেখে এটা খুব সহজে এটা পরিবর্তন করে দেবে এবং সঠিকটা করে দেবে, এখানে কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি আপনার ই সনদ পরিবর্তন করতে যান, পরবর্তীতে গিয়ে কী হবে, আপনার এখানে ভুলটা এর সাথে যুক্ত হয়ে গেল এবং পরবর্তীতে গিয়ে ঝামেলায় পড়ে যাবেন। তো যাই হোক, এরূপ নানান ধরনের সমস্যা নিয়ে কিন্তু আমার সাথে সবাই যোগাযোগ করতেছে এবং সব ধরনের পরামর্শ আমি দিতেছি। এখন আপনাদের উদ্দেশ্যে বলতেছি, যাদের ই সনদে এই ধরনের ভুল আছে, আপনারা কিন্তু এই বিষয়গুলা আপনারা লক্ষ্য করবেন যে কী ধরনের ভুল এবং কোনটা করলে সঠিক হবে। যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই ভিডিওর নিচে আপনারা কমেন্ট করবেন, আমি সেটার রিপ্লাই দেব। এবং এই ই সনদ যেহেতু আপনারা হাতে পেয়ে গেছেন, ই সনদের সাথে যদি সার্টিফিকেটের মিল থাকে, আপনারা সার্টিফিকেটটা বেস করবেন। আপনাদের সার্টিফিকেটটাই হচ্ছে আসল, সার্টিফিকেটে কি আছে সেটাই হচ্ছে আসল, সেই জিনিসটা বেস করবেন। বেস করে আপনারা আপনাদের ই সার্টিফিকেটটা মেলাবেন, দেখবেন ঠিক আছে কি না, তারপর এনআইডিটা মেলাবেন, কারণ সার্টিফিকেটটা শো করলেই এনআইডিটা কিন্তু কারেকশন হয়ে যাবে। এই কারণে আপনাদের সার্টিফিকেটের সাথে ই সনদটা দেখবেন আর এনআইডিটা তারপরে দেখবেন। আর যখন বেতন হবে, যোগদানের পরে যখন আপনার বেতন হবে, বেতন হওয়ার সময় আপনার দুইটা ডকুমেন্টস আপনার এখানে মূল, সেই দুইটা ডকুমেন্টসের তথ্য যদি ঠিক থাকে তাহলে আপনার বেতনটা চালু হবে। আর দুইটা ডকুমেন্টসের তথ্য যদি গরমিল থাকে তাহলে কিন্তু বেতন আটকায় যাবে বা বেতন হবে না। তো সেই দুইটা ডকুমেন্টস কী কী, সেটা হচ্ছে আপনার নিয়োগপত্র, যেটা আপনার নিয়োগপত্র, অর্থাৎ চাকরিতে যোগদান করার জন্য জয়নিং বা পোস্টিং যে একটা অর্ডার এনটিআরসি দিবে, এবং সেই অর্ডারে আপনার নাম ঠিকানা কিন্তু ই সার্টিফিকেটে যা আছে সেটাই থাকবে। অর্থাৎ এখানে আপনার ই সার্টিফিকেট আর এনআইডি, অর্থাৎ বেতন যখন আপনি পাবেন, বেতন অর্থাৎ আপনি যে কোনো প্রতিষ্ঠানে যোগদান করলেন, যোগদান করার পরে আপনার সকল ডকুমেন্টস দিয়ে এমপিওর আবেদন করলেন, করার পরে আপনি যখন বেতনের জন্য এটা ইএফটির মাধ্যমে বা আইবাসের মাধ্যমে বেতনের জন্য যখন নির্ধারিত অফিসে যখন আপনি সাবমিট করবেন, তখন আপনার এখানে দুইটা তথ্য আপনার দেখবে, ই সার্টিফিকেট আর এনআইডি। অর্থাৎ আপনার বেতনটা হবে এনআইডির উপরে, এনআইডির নাম্বারের, আপনার এনআইডির নাম্বারের এগেইনস্টে, এবং এনআইডির নাম্বার এন্ট্রি করলেই আপনার তথ্যগুলো চলে আসবে। অর্থাৎ নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, জন্ম তারিখ, এই তথ্যগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, এবং স্থায়ী ঠিকানাটাও গুরুত্বপূর্ণ। তো এই তথ্যগুলো তারা দেখবে। যদি ই সনদের সাথে আপনার এনআইডির তথ্য মিল থাকে তাহলে আপনি অনায়াসেই বেতনটা কিন্তু পেয়ে যাবেন, এখানে কিন্তু আপনার বেতন পাইতে আর কোনো সমস্যা নেই। কিন্তু যদি কোনো তথ্যে গরমিল থাকে তাহলে এই তথ্য যতক্ষণ পর্যন্ত না আপনি কারেক্ট করবেন ততক্ষণ আপনি বেতন পাবেন না। তো এই ধরনের বিষয়গুলো আপনারা লক্ষ্য করবেন। লক্ষ্য করার পরে এখন আপনাদের যে কাজ সেটা হচ্ছে উপযুক্ত ডকুমেন্টস নিয়ে এনটিআরসির যে নির্ধারিত ফর্ম রয়েছে সেই ফর্মে আবেদনটা লিখবেন, লিখে সরাসরি এনটিআরসি অফিসে গিয়ে এটা জমা দিবেন, এবং নির্দিষ্ট পরিমাণ একটা টাকা ব্যাংকে জমা দিতে হয়। এখন বিষয় হচ্ছে, এই বিষয় নিয়ে অনেকের মাঝে ধোঁয়াশা আছে যে নির্ধারিত ফর্ম বলতে কোনটা, আমার কাছে ফর্ম নেই বা কোন ব্যাংকে জমা দিতে হবে, এটা নিয়ে আপনাদের কোনো টেনশনের কারণ নেই। আপনি তো বুঝতে পারছেন যে আমার এই ধরনের ভুলের জন্য আমাকে কোন ডকুমেন্টসটা সাবমিট করতে হবে, সেই ডকুমেন্টসটা আপনি সাথে নিয়ে আপনি এনটিআরসি অফিসে চলে যাবেন, 9টার সময়তে সেখানে উপস্থিত থাকবেন। সেখানে যে অফিস স্টাফ যারা থাকবে তাদের কাছ থেকে শুনে নেবেন, শুনে নিয়ে প্রয়োজনে পাশাপাশি বা কাছাকাছি যেই ব্যাংক রয়েছে সেই ব্যাংকে গিয়ে আপনি ব্যাংক ড্রাফট করবেন, ব্যাংক ড্রাফট করে বা ব্যাংকে টাকা জমা দিয়ে, যদি বা সরাসরি টাকা জমা দেওয়ার সিস্টেম থাকে তাহলে সেটা শুনে নেবেন।
আর তাদের কাছে যে ফর্ম আছে সেই ফর্মটা নিয়ে একটা ফটোকপি করে আপনি ইনস্ট্যান্ট সেখানেই সেই দিনে আবেদন করে আসতে পারবেন। এবং সেই কাগজে কিভাবে লিখতে হয় না লিখতে হয় এই অফিসে বসেই কিন্তু আপনি সেটা করতে পারবেন। এখানে বাসা থেকেই যে সব কিছু আপনাকে লিখে নিয়ে যেতে হবে এটা কিন্তু বিষয় না। এমনও হতে পারে আপনি বাসা থেকে যেটা লিখে নিয়ে গেছেন এটা তো ভুল হয়ে গেছে, ওখানে যাওয়ার পর যখন সাবমিট করবেন তখন দেখছেন যে আপনি এটা ভুল আছে, তারা বলতেছে না এইভাবে না, আপনি এভাবে লিখেন, হয়তো সেখানে আবার আপনাকে লিখতে হতে পারে। এই কারণে এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই, কারণ 9টা থেকে 5টা পর্যন্ত অফিস, দীর্ঘ সময়। আপনি এই সময়ের মধ্যেই কিন্তু লিখে অনায়াসেই এই আপনার আবেদনটা সেখানে সাবমিট করে দিয়ে আসতে পারেন এবং এটা সঠিকভাবে সঠিক যেটা 100% সঠিক যেটা সেটাই আপনি সেখান থেকে শুনে আপনি সাবমিট করে আসতে পারেন। এই কারণে আপনাকে বাসা থেকে যে পূরণ করতে হবে এটা কোনো বিষয় না। আপনার ভুল রয়েছে কোনটা সেটা আপনি ধরে এটার জন্য কোন ডকুমেন্টস আপনাকে সাবমিট করলে কাজ হবে সেই ডকুমেন্টসটার সাথে নিয়ে আপনি এনটিআরসি অফিসে চলে যান এবং পরবর্তীতে তাদের কাছ থেকে ফর্ম কালেক্ট করে আপনি ব্যাংকের মাধ্যমে টাকা জমা দিয়ে সেটা জমা দিয়ে আসেন এবং কাছাকাছি যে ব্যাংকগুলো আছে ওখানে অনেক ব্যাংক পাবেন। তো যাই হোক, আশা করি ভিডিওটা আপনাদের অনেক কাজে লাগবে, বিশেষ করে যারা ই সনদে ভুল করেছেন বা আবেদনের সময় ভুল করছেন। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর এনটিআরসি সম্পর্কিত নিত্য নতুন আপডেট তথ্য পেতে এবং 6ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যারা আবেদন করবেন তাদের আপডেট তথ্য পেতে এবং যারা আসছে 19তম নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করবেন সকলের জন্যই আসলে এই চ্যানেল কাজ করে যাচ্ছে। আর আপনাদের অবগতির জন্য আরেকটা কথা জানাই যাই, সেটা হচ্ছে আমার এই চ্যানেলটা মূলত হচ্ছে ইংলিশ লিটারেচার বেসড, অর্থাৎ ইংলিশের স্টুডেন্ট যারা রয়েছে এবং এনটিআরসিএতে অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ এবং লেকচারার ইংলিশ এই পদের জন্য যারা পরীক্ষা দিয়ে থাকে তাদের কোর্স করানো হয়ে থাকে। তো এই কোর্সে যারা ভর্তি হতে আগ্রহী আছেন দ্রুত আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। আমি সফলভাবে আমার 18তম নিবন্ধন কোর্স সম্পন্ন করেছি এবং এখানে স্কুল পর্যায়ে এবং কলেজ পর্যায়ে উভয় পর্যায়ে অনেক ক্যান্ডিডেট তারা টিকেছে এবং আসছে 19তম নিবন্ধনে। আমি আশা করি আমার এই কোর্স থেকে মানে শতভাগ টিকবে। তো আপনার স্বপ্ন পূরণ করার জন্য এই চ্যানেল সবসময় কাজ করে যাচ্ছে এবং আপনি আপনার স্বপ্ন পূরণ করার জন্য খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করুন। তো আমি আমার ভিডিও এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।